বিশ্বাস মহাশয়, ওনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য। নমস্কার। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে আজকে আমার এই পথসভা 105 নম্বর ওয়ার্ড। মূলত এই সভার কর্ণধার আমাদের দীর্ঘদিনের সাথী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞের এক সৈনিক তরুণ মণ্ডল। প্রায় 2 থেকে 2.5 বছর আগে যাকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, সমর্থন করেছেন, এই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য যাকে আপনারা নির্বাচিত করেছেন, আমার ছোট বোন সুশীলা মণ্ডল রয়েছেন, যুব সভাপতি গৌতম, মহিলা সভানেত্রী মামনি সহ মঞ্চ উপবিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, আমার এই অঞ্চলের মা ভাই এবং বোনেরা। রাস্তা দিয়ে আসছিলাম, বামপন্থীদের একটা মিটিং হচ্ছে। দেখলাম প্রায় 100 মাইক আর 20 জন বসে আছে, তারা চিৎকার করে যাচ্ছে। ভেবেছিলাম আস্তে আস্তে শুনবো যে তারা বিজেপির বিরুদ্ধে বলবেন, যারা দেশকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে বলবেন। দেখলাম না, যতটা পথ এলাম পুরো পথে শুনলাম তারা শুধু মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির শ্রাদ্ধ করছে। আসলে ঠিক বামপন্থীদের বুদ্ধি একটু দেরিতে হয়। দেখবেন ওরা একটা সময় নেতাজিকে তোজর কুকুর বলেছিল, ওরা বিবেকানন্দকে ভণ্ড বলেছিল, রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলেছিল। এখন দেখবেন তাদের জন্মদিনে বা মৃত্যুদিনে মালা দেওয়ার জন্য তারা আগে লড়াই করেন কে আগে দেবে। আমি জানি না আমি বেঁচে থাকবো কিনা। এই প্রজন্মের মানুষের কাছে একটা কথা বলে যেতে চাই যে একটা দিন দেখবেন এই বামপন্থীরা মমতা ব্যানার্জির পা ছোঁয়ার জন্য কিরকম তারা লড়াই করে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। হয়তো আমরা এই জীবদ্দশায় দেখতে পেলেও দেখতে পারি। আমি শুধু এইটুকু বলবো যে আজকে আমরা এসেছি আমাদের প্রার্থীর সমর্থন আপনাদের কাছে, আমাদের দলের পক্ষে প্রার্থীর পক্ষে কয়েকটি বক্তব্য রাখার জন্য। মানুষ আগামী 1 তারিখ যাবেন তাদের গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার জন্য। মানুষ যখন যাবেন তিনি তাকে হিসেব নিকেশ করবেন যে আমরা কি পেলাম আর কি পেলাম না, কাকে ভোট দেব, যিনি আমাদের পাশে ছিলেন, যিনি আমাদের সবসময় সাথে ছিলেন, না যাকে শুধু বছরে একবার পাওয়া যায়, ভোটের সময় আসেন আর ভোট করলে পুরো চলে যান, সেই পরিযায়ী প্রার্থীদের কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন। আমি শুধু এইটুকু মনে করিয়ে দিতে চাই এই অঞ্চলের মানুষের কাছে। এই অঞ্চল বিধায়ক কে ছিলেন বলুন? আজকে তো মলয় মজুমদার, তার আগে ছিল সৃজন, আর তার আগে ছিল কে? বুদ্ধদেব ভট্টাচার্য। কত বছর ছিলেন বুদ্ধবাবু? বুদ্ধবাবু এই অঞ্চলে বিধায়ক ছিলেন 24 বছর। কে ছিলেন বুদ্ধবাবু? তিনি ছিলেন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজকে তিনি অসুস্থ, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। কিন্তু ঠিক আমরা আশা করেছিলাম যে আমাদের অঞ্চলের বিধায়ক, আমাদের অঞ্চলের মন্ত্রী, আমাদের অঞ্চলের মুখ্যমন্ত্রী আমাদের অঞ্চলটাকে সুন্দর করে গড়বেন। তা তো করেন। যদি এই অঞ্চলে একটা ইট, একটা পাথর, একটা সবকিছু তিল তিল করে গড়ে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি, তার নাম তরুণ মণ্ডল। আজকে রাস্তা বলুন, আলো বলুন, পার্ক বলুন, এই অঞ্চলের মানুষ তো পানীয় জল পেত না, লাল জল। এই অঞ্চলে কোনো বিউটি পার্লার ছিল না। কেন? আমাদের বোনেরা বলতেন যে আমাদের বিউটি পার্লারে গিয়ে কি হবে, বাড়ির জলে স্নান করলেই তো চুলটা কালার হয়ে যায়, আমরা বিউটি পার্লারে যাবো কেন?
কোনো ভালো মানুষ অতিথি বাড়িতে এলে আমরা একটু ভালো খাবার দাবার ব্যবস্থা করতাম, একটু ভালো চাল নিয়ে আসতাম। তারা খেয়ে দিয়ে যাওয়ার সময় বলতেন, তোমরা এত স্বাস্থ্য সচেতন, আমরা জানতাম না। বাড়ির লোক জিজ্ঞেস করছে কেন, বলে ভাই তোমরা তো ব্রাউন রাইস খাও। বাড়ির লোক বলছে না, আমরা ব্রাউন রাইস খাই না, আমাদের জলটাই এমন যে আমাদের বিধায়কের নাম বুদ্ধদেব ভট্টাচার্য, ভাতটাও লাল করে দিয়েছে। আজকে সেখান থেকে আমাদের পুরসভা, আমাদের পৌর প্রতিনিধি, আমাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সমগ্র টালিগঞ্জ এবং যাদবপুরকে ঘিরে একটার পর একটা জল প্রকল্প আমরা তৈরি করছি, যে 2026 সালের আগে যাদবপুরের কোনো মানুষকে আর ওই লাল জল খেয়ে আর ব্রাউন রাইস খেতে হবে না, সাদা ভাত যাতে তারা খেতে পারেন তার ব্যবস্থা আমরা করছি। তো যারা কাজ করে, যারা পাশে থাকে, তারা ভোট চাইবে না? যারা 34 বছর এই বাংলায় ছিলেন, বাংলার মানুষের জন্য কাজ করলেন না, তারা ভোট চাইবে, এই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। আরেকটি দল, তারা শুধু চিৎকার করে যাচ্ছে, মানুষের ভোট চাইছে। আজকে কেন তারা আমাদের বিরুদ্ধে আচরণ করছে? আজকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়ছি। কেন লড়ছি? আজকে আমাদের এই বাংলার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা আজকে 100 দিনের কাজ করলেন, মাটি কাটলেন, মাথায় করে মাটি বইলেন, রক্ত ঘামে পরিণত করলেন। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার 2021 সালে সবার কাছে বললেন, ইস বার 200 পার। বাংলার মানুষ বললেন না, না খেতে পেয়ে মরে যাব, কোন সাম্প্রদায়িক শক্তিকে রবীন্দ্রনাথ নজরুলের তার বাংলায় আমরা ঢুকতে দেব না। হেরে গেল। আর তার প্রতিশোধ হিসেবে আজকে 2020, 21, 22, 23 তিনটে আর্থিক বছরে 100 দিনে 1 টাকাও দিলেন না। 7,000 কোটি টাকা আজকে কেন্দ্রীয় সরকার আমাদের আটকে রাখলেন। বলেন না, টাকা যদি না দিই মমতা ব্যানার্জি দিতে পারবে না। আরে কোথায় আছে, যে খায় চিনি যোগায় চিন্তামণি। 69 লক্ষ মানুষকে আজকে টাকা পৌঁছে দিলেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 100 দিনের সমস্ত মানুষকে টাকা পৌঁছে দিয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবাস যোজনা কি বললেন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী? তিনি বললেন, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই 2022 সাল ভারতবর্ষের এমন কোন গরিব মানুষ থাকবে না, একটাও কাঁচা বাড়ি থাকবে না, সবার বাড়িতে আমি মাথার ছাদ করে দেব। আমাদের সরকার 11,36,000 আজকে বাড়ির তালিকা আমরা পাঠালাম। বললেন না ভুল। দিল্লি থেকে 125টা টিম এলো, পোকা বাছার করবে, বাঁচলো, দেখে তারা সই করে দিয়ে গেল যে এই তালিকা সঠিক। তারপরেও 3টে আর্থিক বছরে 8,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার আমাদের দিলেন না। আজ গ্রামীণ সড়ক যোজনা, গ্রামের রাস্তা 12,000 কোটি টাকা দিলেন। মোট 1,64,000 কোটি টাকা আজকে তারা বাংলার মানুষকে বঞ্চিত করল। আমরা তো বলি নরেন্দ্র মোদীকে যে লড়াই তো আপনার সঙ্গে মমতা ব্যানার্জি, লড়াই তো আপনার সঙ্গে তৃণমূল, আপনি তো রাষ্ট্রীয় শক্তি, আপনার কাছে সিবিআই আছে, ইডি আছে, ইনকাম ট্যাক্স আছে, এনআইএ আছে, বাংলার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের জেলে বলুন, কিন্তু বাংলার মানুষকে ভাতে মারবেন না। বাংলার মানুষ তো কোনো অন্যায় করে না, বাংলার মানুষ আপনাকে ভোট দেয়, তার জন্য এত রাগ যে আপনি বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছেন। একটার পর একটা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়ে বাংলাকে আজকে ভাতে মারার চেষ্টা করছে এই বিজেপি সরকার, যারা একটা সময় বলেছিল সবকে সাথ সবকে বিকাশ। আজকে কোথায় তারা? এই তাদের প্রার্থী এসছেন, কোথায় থাকে আমিও জানি। কেউ বলছে সরলেকে, কেউ বলছে টালিগঞ্জে, কেউ বলছে দিল্লিতে। আরে ভাই, আমরা সবাই জানি উনি দিল্লিতে থাকেন, উনি আরএসএস এর লোক। তাহলে কি একটা যদি জিতে যান
একটা সার্টিফিকেটের জন্য ট্রেন ধরবো না প্লেন ধরবো আমাদের ভাবতে হবে। এর আগের বার এখানে দাঁড়িয়েছিলেন একজন বিজেপির প্রার্থী অনুপম হাজরা, বলুন না, আমি দেখছিলাম তরুণের কার্নিভ্যাল, এত দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, শীতলা পুজো হয়, ছট পুজো হয়, একদিনের জন্য বিজেপি প্রার্থীরা এসেছিলেন, দাঁড়িয়েছিলেন এখানে বিকাশ ভট্টাচার্য, চাকরি কেন বিকাশ ভট্টাচার্য, সর্বনাশা বিকাশ ভট্টাচার্য, মানুষ ভোট দিয়েছিলেন, এসেছিলেন একদিনের জন্য কোন একটা অনুষ্ঠানে। এমনকি একজন কমরেড মারা গেলেও সেখানে ওদের খুঁজে পাওয়া যায় না, গিয়ে পৌঁছয় তরুণ মন্ডল, সুশীলা মন্ডল। এটাই হচ্ছে আমার কোনো কাজ করবেন না, আর ভোটের সময় এসে শুধু কুচ্ছা, তৃণমূল খারাপ, তৃণমূল চোর, আর আপনারা সাধু, আপনারা সাধু। এটা নতুন জিনিস। কালকে আমার এক বন্ধু বলছে আমি যাচ্ছি, এবার কোথায়? আরে বলছে বউয়ের যন্ত্রণায় টিকতে পারছি না। বলছি কেন? বলছে ওয়াশিং মেশিন কিনতে যাচ্ছে। মানে কি বললো তোর বউ? বললো সব থেকে ভালো কোম্পানি কিনে আনবে যাতে কোনো অসুবিধে না হয়। ও কিনতে গিয়ে তাকে দোকানে আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না, কোনো কোম্পানি নেই, শুধু মোদি ওয়াশিং মেশিন আছে, আর কিচ্ছু নেই। যত চোর, যত টাকা, তার সার্টিফিকেট আমরা দেইনি, ওই নরেন্দ্র মোদী দিয়েছিলেন। কাউকে 70,000 কোটি, কাউকে 50,000 কোটি, তাকে জেলে পড়বে বলেছিলেন। আর যেদিন বিজেপির খাতায় নাম লিখেছে সব সাধু হয়ে গেছে। আর যে বলছে যে না গলাটা কেটে ফেললেও মমতা ব্যানার্জি বেরোবে, মরার দিন পর্যন্ত ওই মাতঙ্গিনী হাজরার মতো তৃণমূলের পতাকাটা হাতে থাকবে, তাকে বলছে তোমার বিরুদ্ধে সিবিআই হবে, তোমার বিরুদ্ধে ইনকাম ট্যাক্স হবে, তোমার বিরুদ্ধে ইডি হবে। নরেন্দ্র মোদী তোমার যত ক্ষমতা আছে করো, আমাদের হৃদয় থেকে মমতা ব্যানার্জিকে সরিয়ে দিতে পারবে, লড়াই হবে। কমরেডরা ভোট চাইছে, কমরেড সৃজন ভট্টাচার্য ছোট ভাই, ভাইয়ের ওর বিরুদ্ধে কিছু বলবো না, শুধু বলি বাবা, বলির বকরা হওয়ার জন্য কেন তোমায় পাঠালো এখানে? তোমার বড়রা কোথায়? সব পালিয়ে গেল, আর তোমাদের সামনে ঠেলে দিল। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, এসে বলছে আমরা বামপন্থীরা। লাল হাল ধরো, লাল ফেরা। আরে কে হাল ধরো? কিসের হাল ধরো? 34 বছর কি করেছো তোমরা? মানুষের কাছে জবাবদিহি করতে হবে না? মমতা ব্যানার্জি তো কমরেড লেখেন না, বড়াই করেন না, কিন্তু প্রকৃত যদি মানবিক ভাবে কেউ সাম্যবাদের গান গান, তার নাম মমতা ব্যানার্জি। 67টা প্রকল্প করেছেন, 67টা প্রকল্প, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কেন করেছেন? এই যে আজকে এত প্রকল্প, তার সুবিধা যারা বিজেপি করেন, বিজেপিকে ভোট দেবেন, তারা পান না। যারা সিপিএম করেন, সিপিএম কে ভোট দেবেন, তারা পান না। যখন এই প্রকল্পগুলো হয়েছে, সরকার কি কখনো বলেছে আপনি কোন দল করেন? সবার জন্য, সবাইকে এগিয়ে আনার জন্য, গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষকে এগিয়ে আনার জন্য মমতা ব্যানার্জির এই প্রকল্প। তার কারণ তিনি বাংলাকে ভালোবাসেন, তিনি বাংলার জন্য লড়াই করেন, তিনি বাংলার মানুষের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাই তো তার আজকে প্রতিভা। সারা ভারতবর্ষে এমন কোন নেতা নেই যে ওই রাষ্ট্রীয় শক্তি নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলতে পারে। আমরা অত্যন্ত গর্বিত, ওই টালির চালের মেয়েটা চোখে চোখ রেখে বলতে পারে আমাকে চমকে ধমকে হবে না, বাংলার কথা বলেছি, বাংলার কথা বলবো, সুযোগ যদি পাই আমি দেশের মানুষের জন্য লড়াই করব। ভোট চাইবে সিপিএম, ভোট চাইবে বিজেপি, কোন মানুষের জন্য কি করলো? আমি যদি কয়েকটা সামান্য উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় মানবিক। 34 বছর ক্ষমতায় ছিল সিপিএম, যারা কি বলতো ইনকলাব জিন্দাবাদ, জনগণতান্ত্রিক বিপ্লব, শ্রমিক কৃষকের হাতিয়ার বামফ্রন্ট সরকার, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না।
কোন গরিব মানুষের জন্য কি করলেন? মমতা ব্যানার্জি কোনোদিনে বড়াই করেননি। তিনি বলেছেন আমি সমস্ত মানুষের জন্য, আমার সরকার সমস্ত মানুষের জন্য। তাই তো তিনি আজকে মানুষের জন্য কাজ করছেন। একটা বাচ্চা ছেলে স্কুলে যায়, গরিব ঘরের ছেলে, আমাদের বস্তির ছেলে, আমাদের গ্রামের ছেলে, মেধাবী ছাত্র, ক্লাসে প্রথম হয়, স্কুলে যায়, প্রথম বেঞ্চে বসতে যায়, জামাটা একটু কোচকানো, কালো, ছেঁড়া। প্রথম বেঞ্চে বসে আছে একটি বড় লোকের ছেলে, ধনীর ছেলে, সাদা ধবধবে জামা, ইস্ত্রি করা। বলছি না, তুই তো এখানে বসতে পারবি না, তুই পেছনে গিয়ে বস। দ্বিতীয় বেঞ্চে বসতে যায়, দ্বিতীয় বেঞ্চে ছেলেটিও বলে না, তুই এখানে বসতে পারবি না, তুই পেছনে গিয়ে বস। তৃতীয় বেঞ্চের ছেলেটাও বলে না, পেছনে গিয়ে বস। একদম শেষ বেঞ্চে যায়, ক্লাসে প্রথম হয়, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। মা জিজ্ঞেস করেন, কিরে মাস্টারমশাই মেরেছেন? বললো না। মাস্টারমশাই বকেছেন? বললো না। বন্ধুদের সঙ্গে ঝগড়া করেছিস? বললো না। তাহলে কাঁদছিস কেন? বলছে একটা কাজ করো না, আমাকে একটা স্কুলের ইউনিফর্ম বানিয়ে দেবে। স্বামীকে বলে, দেখো না যদি ওর একটা ইউনিফর্ম বানিয়ে দেওয়া যায়। বলে তুমি তো সবই জানো, কয়েকটা দিন ওয়েট করো। সারা রাত বাচ্চাটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। সকালবেলা মা ডাকে, শোনা হোক স্কুলে যাবি না? বললো না, আমি আর স্কুলে যাব না। বাবা ডাকে, খোকন ওঠ স্কুলে যাবি না? বলছে না, আমি আর স্কুলে যাব না। বলছে কেন? বলে যতক্ষণ না ইউনিফর্ম আমায় দেবে আমি আর কোনদিনও স্কুলে যাব না। মা কাঁদছে, বাবা কাঁদছে, বাচ্চাটা কাঁদছে। ছুটে এলেন ওই টালির চালের মেয়েটা, আঁচল দিয়ে চোখটা মুছিয়ে দিয়ে বললেন, না তোর বাবা না পারো, তোর মা না পারো, তোর দিদি আছে, এই নিয়ে দু সেট স্কুলের ইউনিফর্ম, এটা পরে স্কুলে যা, প্রথম বেঞ্চে বস, বাংলার মুখ উজ্জ্বল কর, দেশের মুখ উজ্জ্বল কর। সবকে সাথ সবকে বিকাশ। মেহনতি খেটে খাওয়া মানুষ, গরিব, শ্রমিক, কৃষকের হাতিয়ার বামফ্রন্ট সরকার মাইক লাগিয়ে মিটিং করছেন। 34 বছরের একটা বাচ্চার কাছে একটা স্কুলে ইউনিফর্ম পৌঁছে দিতে পারলেন না। একটা ছেলে স্কুলে যায়, তার জন্য একটা জুতো। স্কুল থেকে এসে খেলতে যায়, তার জন্য একটা জুতো। বিয়ে বাড়ি যায়, তার জন্য একটা জুতো। আমার গ্রামের ছেলেটা, আমার গরিব ঘরের ছেলেটা একটা হাওয়াই চটি পরে, সেফটি মারা খুলে যায়, সেলাই করে খুলে যায়, পায়ে একটা পেরেক ফোটে, পায়ে একটা পাথর ফোটে, পাটা পচে যায়, সেফটি হয়, কেটে ফেলতে হয়। কোথায় ছিল সেই দিনে ওই 34 বছরের বামপট? পারলো না বাচ্চাটার পায়ে একটা জুতো তুলে দিতে। তুলে দিল কে? তুলে দিল ওই টালির চালের মেয়েটা মমতা ব্যানার্জি। এই নে তুই বুট, বুট জুতো পরে তুই স্কুলে যা। ভোট চাইবে, ভোট চাইবে সিপিএম। সকালবেলা যখন আমরা কাজ দেখতে বেরোই, যখন সকালবেলা বাড়ি থেকে বেরোই, আমাদের ঘরের ছেলেরা সব স্কুলে যায়। কেউ বাবার বাইকে যায়, কেউ বাবার স্কুটারে যায়, কেউ গাড়িতে যায়। আমার গ্রামের ছেলেটা, আমার গরিব ঘরের ছেলেটা হাঁটতে হাঁটতে যায়, হাঁটতে হাঁটতে ফেরে, ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, বাংলার একটা মেধা শেষ হয়ে যায়। কেউ ভাবলো তার কথা? ভাবলো এই টালির চালের মেয়েটা। বললো না, ওর বাবার অনেক আছে, বাইক আছে, থাকতে পারে, স্কুটার থাকতে পারে, গাড়ি থাকতে পারে। তোর দিদির তো সামর্থ্য নেই, কিন্তু তোর দিদির একটা সাইকেল দেওয়ার সামর্থ্য আছে। এই নিয়ে সবুজ সাথীর সাইকেল, এই সাইকেলে করে স্কুলে যা, এই সাইকেলে করে বাংলাকে এগিয়ে নিয়ে যা, দেশকে এগিয়ে নিয়ে যা। ভোটটা চাইবে সিপিএম, ভোটটা চাইবে কংগ্রেস। আমরা তো এই অঞ্চলের মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ। আমাদের ঘরে যখন একটা ছেলে হয়, উলুধ্বনি, মিষ্টি বিতরণ, পাশের বাড়ির লোক জিজ্ঞেস করে, কিন্তু ওদের বাড়িতে পুজো হচ্ছে? বলছে না, ছেলে হচ্ছে। আর মেয়ে হলে মুখটা ছোট্ট হয়ে যায়। আজকাল সবাই একটু স্মার্টও হয়েছে,
বলছে না না, ছেলে মেয়ে সবই এক। মেয়ে হয়েছে, বড় করতে হবে, পড়াতে হবে, খাওয়া দিতে হবে, বিয়ে দিতে হবে, কত চিন্তা মা বাবা। ঘুমায় রাত্রিবেলা পরিকল্পনা করো। শোনো না, কাল থেকে যদি আমরা একদিন সিদ্ধ ভাত খাই, কিছু কিছু করে যদি পয়সা জমা, ওর পড়াশোনাটাও করাতে পারবো, বিয়েটাও করাতে পারবো। মেলায় যা, একটা এত বড় ঘট কিনে আন, প্রতিদিন কিছু কিছু করে সঞ্চয় করো। যদি ওর ঠাকুমা অসুস্থ হয়, সব টাকাটা হসপিটালে চলে যায়, সব আশা ভঙ্গ হয়ে যায়। কত মেয়ে হারিয়ে যায় আমরা জানি। কে ভাবলো এই বাংলার মেয়েদের কথা? ওই টালির চালের মেয়েটা বললো না, বাংলার মেয়ে হচ্ছে বাংলার দুর্গা। আমি তাদের হারিয়ে যেতে দিতে পারি না, তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। শুরু করলেন কন্যাশ্রী প্রকল্প। ক্লাস 8, 9, 10, 11, 12 গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন তিনি স্টাইপেন্ড দিচ্ছেন। বলছে যাও, মন দিয়ে পড়াশোনা করো। আর যদি মনে হয় তুমি পড়াশোনা করতে ভালো লাগছে না, 18 বছর যখন হবে, আমার সরকার তোমাকে 25,000 টাকা দেবে। সেই টাকা নিয়ে তুমি হয় ব্যবসা করো, না অন্য কিছু করো, জীবনে প্রতিষ্ঠিত হও, স্বাবলম্বী হও, আত্মনির্ভর হও। মোদী সাহেব তো এত সুন্দর ঝকঝকে ড্রেস করে। এই তো দেখলাম, আগে দেখতাম শাহরুখ খান কি পরে, সলমান খান কি পরে, এখন দেখছি মোদী জওহরকোট বাজারে বিক্রি হয়। এত সুন্দর ড্রেস। দাড়ি দেখি কখনো ট্রিম করা বিরাট কোহলির মতো, আবার কখনো দেখি রবীন্দ্রনাথের মতো দাড়ি। চেষ্টা তো করলেন। নিজেকে তো এখন বলছেন ভগবানের অবতার। আপনি ভগবানের অবতার হন, বলছি বিশ্বগুরু, বিশ্বগুরু হন। ইউনেস্কোতে গিয়ে আপনি সেজে গুজে অ্যাওয়ার্ডটা পাননি। ওই টালির চালের মেয়েটা হাওয়াই চটি পড়েই ইউনেস্কো থেকে অ্যাওয়ার্ডটা, সারা পৃথিবী সেরা অ্যাওয়ার্ডটা তুলে নিয়েছে। এরা ভোট চাই। এখানে তো তরুণ আছে, গৌতমরা আছে, আমরা তো ক্লাব সংগঠন করাচ্ছি। কত গরিব মানুষ আসেন আমাদের কাছে যে আমরা একটু হেল্প করবে আমার মেয়েটার বিয়ে। আমরা বলি নিশ্চয়ই করবো। তখন তো আমরা ছাত্র, আমরা যুব, আমরা কোথা থেকে করবো? কিন্তু আমাদের মনে সাহস ছিল। আমরা পাড়ার ধনী লোকেদের কাছে যেতাম, সহৃদয় ব্যক্তিদের কাছে যেতাম। শুনুন না, পাড়ার একটা গরিব বোনের বিয়ে, ছোট্ট একটা সোনার দুল তৈরি করে দেবেন? বললো হ্যাঁ। শুনুন না, আপনি একটু মাছের ব্যবস্থা করে দেবেন? বললো হ্যাঁ। শুনুন না, আপনি একটু মিষ্টিটা করে দেবেন? বললো হ্যাঁ। আমার বোনের বিয়েতে হতো, সানাই তো বাঁচত, সানাই বাজছে, মানুষ এসছে, প্রচুর আয়োজন। বোনকে পিড়িতে তোলা হয়েছে, মালা বদল হবে, উলুধ্বনি হচ্ছে। আমার বোনের টক দিয়ে টস টস করে জল পড়ছে। জিজ্ঞেস করছি কি রে, কাঁদছিস কেন? বন্ধুরা বলছে কাঁদছিস কেন? আজকে তো এত শুভ দিন, এত আয়োজন, সানাই বাজছে, এত মানুষ। বলছে জানিস আমার ভাগ্যের কি পরিহাস? বলছে কি? যে আমার ভাগ্যের পরিহাসটা দেখ, আমার বাবা আমার বিয়েটা দিতে পারলো না, ভিক্ষে করে আমার বিয়েটা হচ্ছে। বন্ধুরাও কাঁদছে। ছুটে ওই টালির চালের মেয়েটা আঁচল দিয়ে চোখটা পুছিয়ে দিয়ে বললো, না, আজকের পর থেকে বাংলার কোন বোনের বিয়েতে আর কারুর কাছে হাত পাততে হবে না। আমি তোর দিদি, তোর বিয়ের দায়িত্ব আমার। রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা আমার সরকার সবাইকে দেবে। কি চাইবে লোকটা? সিদ্ধান্ত নিতে হবে আপনারা। সত্যি ঘটনা বলি, আমি একদম ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি দিওয়ালিপুর কলেজ থেকে। আমরা পড়ছি, আমার এক বন্ধু, মানে বান্ধবী, তার নাম দীপিকা, গরিব ঘরের মেয়ে, নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে। আমরা যখন পড়ছি ফার্স্ট ইয়ার, হঠাৎ করে একদিন এসে বললো, জানিস আমার বিয়ে ঠিক হয়েছে, আমার বাবা বিয়ে দিচ্ছে। আমরা খুব পেছনে লাগলো, বললাম খুব ভালো, আমরা যাবো, সবাই খাবো। বলছে তোদের সবাইকে খাওয়াবো, সামর্থ্য আমার বাবার নেই। আমরা যা পারবি খাবে, আমরা যাবো, তুই আটকাতে পারবি না। তোর বাড়িতে পাকা দেখা হচ্ছে, আমরা খবর পেলাম, আমরা পৌঁছলাম, মিষ্টি খাওয়া হলো, ফিরে এলাম। ওর বাবা সব আয়োজন করছে। আমরা তখন ছাত্র,
আমরা শুধু দিন গুনছি কবে বিয়ে আমরা ভালো করে খাবো। ও এসে বলছি, জানিস কালকে বাবা এই গয়না গড়াতে দিয়েছে। এখন তো সব রেডিমেড সোনার দোকান, গেলেই কিনতে পাওয়া যায়, তখন এই কি অর্ডার করতে হবে। বলে বাবা প্রচুর টাকা অ্যাডভান্সও করেছে। খুব মজা। হঠাৎ করে একদিন রাত্রিবেলা দেখি দুটো বন্ধু দৌড়তে দৌড়তে এসছে। বলছি, শুনেছিস না কি? বলে লিপির বাবা হার্ট অ্যাটাক করেছে। মানে কোথায়? বলে একটা প্রাইভেট নার্সিং হোমে নিয়ে গেছে। আমরা দৌড়তে দৌড়তে সবাই গেলাম, চিকিৎসা চলছে। ডাক্তার তখনকার দিনে বলছে 2 থেকে 2.5 লাখ টাকা খরচা, বাইপাস করতে হবে। আমরা তখন সামর্থ্য নেই, কার কাছে চাইব? ওদের বাড়ির লোকেরা বসে সিদ্ধান্ত নিল বিয়ে হবে না ওর বাবাকে বাঁচানো হবে। ছেলের বাড়ির সঙ্গে কথা হবে, বলে ঠিক আছে আপনারা একটু পিছিয়ে দিন, এখন আমি সুস্থ করবো। আমরা অনেকদিন রাত্রে রাত জাগলাম। হঠাৎ করে একদিন রাত্রিবেলা দেখি বাড়িতে এসে বেল বাজছে। কি হয়েছে? বলছি চল বেরোতে হবে। কেন এত রাত্রিবেলা কেন? বলে জানিস লিপির বাবা মারা গেছে। দৌড়তে দৌড়তে গেলাম, দেখি লিপি কাঁদছে। বাবার শোক, বিয়ে হলো না, শ্রাদ্ধ হয়ে গেল। আমাদের হিন্দু মতে 1 বছর বিয়ে হয় না। 1 বছর পর বাড়ির লোক যখন ছেলের বাড়িতে গেল, বলছে না, একবার যখন বাধা পড়েছে আমরা বিয়েটা দেব। কয়েকদিন আগে দেখা হয়েছিল লিপির সঙ্গে। বললো জানিস যদি আজ থেকে 10-15 বছর আগে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতেন আর স্বাস্থ্যসাথীর কার্ডটা থাকতো, তাহলে সারা জীবন আমাকে আর অবিবাহিত থাকতে হতো। বলুন, গরিব মানুষ যে কোনো সরকারি হাসপাতালে যান, আপনার জন্য যত টাকা দরকার, আপনার অপারেশন হোক, পেসমেকার হোক, যা দরকার, সে যদি 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি টাকা খরচা হয়, দেয় মমতা ব্যানার্জির সরকার। মমতাজি বললেন এত মানুষ, এত রোগ সরকারি হাসপাতালে হবে না। তাহলে কোথায় যাবে মানুষ? এখানে তো সব 1 টাকা করে বাইপাসের ধারে সিপিএম সমস্তগুলো একদম দেখুন, আরএনটেগর থেকে, পিয়ারলেস থেকে, মেডিকা থেকে, জিশান থেকে, একটার পর একটা হসপিটালকে এই বুদ্ধদেব ভট্টাচার্য, এই কান্তি গাঙ্গুলিরা 1 টাকায় জমিগুলো দিয়েছি। কেন? এত গরিব মানুষের জন্য কাঁদো তোমরা। সেদিন একটা এগ্রিমেন্ট করতে পারলে না যে গরিব মানুষ যদি আসে 25% তাদের জন্য একটা বেড রিজার্ভেশন, তাদের চিকিৎসার জন্য। সেদিন সব টাকাটা তোমরা খাদু, সব টাকাটা পকেটে নিয়ে পার্টি ফান্ডে চলে গেলে। আর আজকে গরিব মানুষ সেখানে যাওয়ার ক্ষমতা ছিল। এমন কেস আমি জানি, কলোনি বললে সঙ্গে সঙ্গে বলতো বেড নেই। আজকে মমতা ব্যানার্জি মাথা উঁচু করে 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথীর কার্ড দিয়েছে, গিয়ে বলছে যাও ওই আরএনটি করে, ওই পিয়ারলেস, ওই মেডিকাতে গিয়ে তোমরা চিকিৎসা করো। ভোটটা চাইবে সিপিএম, ভোটটা চাইবে সিপিএম, ভোটটা চাইবে বিজেপি। সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। আমি এরকম একটার পর একটা ঘটনা বলতে পারি, কিন্তু আমি এটুকু শুধু বলবো, আর মাত্র একটা দিন, অনেকগুলো সভাতে যেতে হবে। আমি শুধু আপনাদের কাছে আবেদন করব, আমার বক্তৃতা শুনে না, আমার কথা শুনে না, কারোর কথা শুনতে হবে না। নিজের বিবেককে প্রশ্ন করুন, কে আপনার প্রকৃত বন্ধু। হাত বাড়ালে কে আপনার হাতটা ধরে তার পাশেই থাকবে। শুধু একটা কথা বলে যায়, আমরা গরিব হতে পারি, না খেয়ে থাকতে পারি, পেটে গামছা বেঁধে থাকতে পারি, কিন্তু মাথার উপর যদি শুধু ছাদ নয় আকাশটাও চলে যায়, তাহলে কিন্তু আমাদের আর কিছু থাকবে। বিজেপি একটা সর্বনাশ আইন এনেছে, সিএ কে কদিন পরে আনছে এনআরসি। অনেকে কিন্তু বোঝেন না এটা কি, এটা কি সর্বনাশ হতে পারে আমাদের। আমি অরূপ বিশ্বাস, দুর্গাপুর কলোনিতে জন্ম আমার, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, চাকরি করেছি, 2 বারের কাউন্সিলর, 10 বছরের চেয়ারম্যান, 4 বারের বিধায়ক। আমি বললাম আমি নাগরিক, বলছেন না। বলে মানে আমার ভোটার আইডি কার্ড আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি নাগরিক না। বলছেন না।
কি দরকার? বলছে বাবার জন্মের সার্টিফিকেট আছে, মার জন্মের সার্টিফিকেট আছে, কোথায় পাবো? আমার ক্ষেত্রে নয়, আমার মা মারা গেছেন, বাবা মারা গেছে, যাদের বেঁচে আছে কোথায় পাবো? তখন তার হসপিটালে জন্ম হতো না, তখন তো জন্ম হতো বাড়িতে। প্রতিবেশী মায়েরা, দিদিরা, বৌদিরা সাহায্য করতেন। বলছে তাহলে এক কাজ করো, তোমাদের অবস্থা ওই আসামে না। কি হয়েছে আসামে? খোলা মাঠ, জল নেই, খাবার নেই, বাথরুম নেই, 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে, যার মধ্যে 12 লক্ষ বাঙালি, 12 লক্ষ হিন্দু বাঙালি। আজকে তাদের পাঠিয়ে দিয়েছে ডিটেনশন ক্যাম্পে। 250 মানুষ আত্মহত্যা করেছে। আমরা সব থেকে আনন্দের গর্বে যে আমাদের বাংলা মেয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, বলেছে যতক্ষণ শেষ রক্তবিন্দু আছে বাংলায় সিএ, এনআরসি আর ডিটেনশন ক্যাম্প আমি হতে দেব না। যদি করতে হয় আমার মৃতদেহ করতে হবে। তাই আমি সবাইকে অনুরোধ করবো, এই ভোটটা কিন্তু আর 10টা ভোট নয়। কে হারলো, কে জিতলো, কে ক্ষমতা এলো আমাদের দেখার দরকার নেই। আমাদের মাথার উপর ছাদ, তার উপরে আকাশ, এইটা কিন্তু আমাদের রক্ষা করতে হবে। এই ভোট সায়নীকে দিলে সায়নী জিতলো, তার থেকেও বড় কথা আমরা লড়াই করে বেঁচে থাকতে হবে। এবারের ভোট আমাদের বাঁচার ভোট, এবারের ভোট আমাদের লড়াইয়ের ভোট, এবারের ভোট আমাদের অস্তিত্বের ভোট, এবারের ভোট আমাদের নাগরিকত্বের ভোট। এই দেশে বড় হলাম, দেশমাতৃকা বললাম, জাতীয় সঙ্গীত গাইলাম, বলছে আমি এই দেশের নাগরিক নয়। নরেন্দ্র মোদী, পৃথিবীর কোন শক্তি নেই মার থেকে সন্তানকে আলাদা করতে পারে। আমাদের তুমি কোনোভাবে এই দেশ ছাড়া করতে পারবে না। তাই আমি সবার কাছে অনুরোধ করব, ভোট দেওয়ার আগে একবার ভাববেন এই সর্বনাশ আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে যদি কেউ লড়াই করে থাকেন তার নাম মমতা ব্যানার্জি, আর তার প্রার্থীর নাম সায়নী ঘোষ। তার সমর্থনে 3 নম্বর বোতাম টিপে সকাল সকাল গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।